এটারই একটি অংশ। এখানে আমি যতজনকে দেখতে পাচ্ছি ঠিক অতটাও প্রত্যাশা করিনি, কারণ নিউজটা অলরেডি মোটামুটি সার্কুলেটেড হয়েছে সামহাউ, যেটা হবার হয়তো কথা ছিল না বা আমরা আশা করিনি, কারণ কেউ কখনো প্রেস কনফারেন্স করে মুখ খুলেনি। কিন্তু তারপরও আমরা কিছু জিনিস এখানে ব্যাখ্যা দেবার একটা প্রয়োজন অনুভব করেছি বলেই আজকে ডেকেছি আপনাদেরকে, এবং আপনারা কষ্ট করে এসেছেন। বৈকালিক সময়ে যে ট্রাফিক জ্যাম থাকে সেটা উপেক্ষা করে এসেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। প্রথমত হচ্ছে যে তিনি ঢাকায় আসছেন, অধ্যাপক কৌশিক বসু, তার সম্বন্ধে আপনারা অনেকেই জেনেছেন। যে বিষয়টি এখানে এসছে সেটি হচ্ছে যে মানে বিশ্বব্যাংকের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে এই বিষয়টি এসছে, যাকে বিশ্বব্যাংক কৌশিক বসুকে ছাপিয়ে যাওয়ার কোনো কারণ নেই। কৌশিক বসু নিজেই একজন প্রতিষ্ঠান, একজন বাঙালির প্রতিষ্ঠান, যিনি বিশ্বের তাবৎ উচ্চ মানের সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং এখন কর্নেলের তিনি দুটো বিষয়ের অধ্যাপক, অর্থনীতির অধ্যাপক এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সি মার্কস প্রফেসর, যেটি খুব সম্মানজনক পদ কর্নেল বিশ্ববিদ্যালয়ে। এবং দীর্ঘ সময় ধরে তিনি কর্নেল বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে আছেন, কিন্তু তারপরও কর্নেল বিশ্ববিদ্যালয় তাকে রেখেছে, কারণ এটা তাদেরও একটা প্রেস্টিজ যে এরকম একজন মানুষকে তারা রাখতে পেরেছেন। কৌশিকদের সাথে যে ব্যক্তিগতভাবে পরিচয়ের একটু সূত্র আমার ছিল, সেটা এখানে উল্লেখ করার প্রয়োজন নেই, কিন্তু সেটা হচ্ছে যে একজন সদালাপী মানুষ এবং তিনি বাংলাদেশের ব্যাপারে যথেষ্ট আগ্রহ পোষণ করেন। এখানে মানে বিশ্ববিদ্যালয়ের মানে কেউ না, বিশ্বব্যাংকের আঙ্কেল স্যাম বা তাদেরকে উদ্বুদ্ধ করা সহজ হতো না, কারণ তারা আসলে তাদের প্রোটোকল দেখতেন, তাদের বিশ্বব্যাংকের নীতিমালা আছে কিনা সেটা। কিন্তু তিনি বাংলাদেশের ব্যাপারে যথেষ্ট আগ্রহী। কোনো একটা ইনফর্মাল অনুষ্ঠানে আমার একাধিকবার যখন তার সাথে উত্তর আপস্টেট নিউ ইয়র্কে, যেখানে আমি অধ্যাপনা করি, তার কর্নেল ইউনিভার্সিটির মধ্যে 20 মাইলের মধ্যেই সেটির অবস্থান, তখন কথা বলি এবং তিনি আমাদের গভর্নর ডক্টর আতিউর রহমান সম্বন্ধে খুব উচ্চ ধারণা পোষণ করেন। আমি যেটা বলেছি, সেদিন বলেছিলেন আমাকে যে হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ইকোনমিস্ট টু মি। তো আমি তখন তাকে বলেছি যে যদি সত্যিই হয়, যেহেতু তিনিও আছেন এবং আমিও আছি, আপনাকে একবার বাংলাদেশে আসতে হবে। এবং আমার আসার মূল উদ্দেশ্য, যেহেতু আমি এখানে একজন অর্থনীতিবিদের দায়িত্ব পালন করি, আমার মূল বিষয় হচ্ছে আমার রিসার্চ ডিপার্টমেন্ট। এই রিসার্চ ডিপার্টমেন্টের ক্যাপাসিটি বৃদ্ধি করা, দেশের অর্থনীতি নিয়ে গবেষণা করা। তো আমি ইনফর্মালি গল্পের মতো করেই বলছি আপনাদের জিনিসটা, যে এটা যেহেতু উদ্দেশ্য হয়, তখন আমি বললাম যে এই রিসার্চ ডিপার্টমেন্টকে, এটাকে বলে ক্যাপাসিটি বিল্ডিং। সুতরাং ক্যাপাসিটি বিল্ডিং উদ্দেশ্যে আমরা তো চাইবই সবচেয়ে ভালো ভালো মানুষগুলি এনে, একজন বিখ্যাত বাঙালিকে এনে আরও বাঙালিকে উদ্বুদ্ধ করা যে এটা বাঙালিরাও এত দূর যেতে পারেন। তো সেজন্যই মূলত তাকে নিমন্ত্রণ দেয়া। সুতরাং তিনি প্রধানত বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে এবং আরও স্পেসিফিক্যালি বলবো ডক্টর আতিউর রহমান গভর্নরের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন। প্রথমত আসছেন, মধ্যাহ্নেও থাকছেন এবং শেষ অবধি আমরাই তাকে তুলে দিচ্ছি। সুতরাং ওই প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ব্যাপারটি সেরকমই নচিকেতার গানের মতো, যে তিনি প্রথমত বাংলাদেশ ব্যাংকের গেস্ট, মধ্যম অবস্থায় গেস্ট এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গেস্ট। তবে এখানে কিছু আনুষ্ঠানিকতা থাকে, যেহেতু তিনি বিশ্বব্যাংকের এরকম একটি পদ আসীন, সুতরাং বিশ্বব্যাংকের ঢাকা অফিসেরও কিছু দায় দায়িত্ব থাকে, তাদের সিকিউরিটি, তাদের প্রোটোকল, সেই হিসাবে বিশ্বব্যাংকের একটা দায় দায়িত্ব থাকে। সে সূত্রে বিশ্বব্যাংকের সূত্রে আবার ইআরডি, যেটা হচ্ছে আমাদের ইকোনমিক রিলেশন ডিভিশন বা ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে, তাদের সাথে তাদের যোগসূত্র থাকে। সুতরাং সেই সূত্রেই আপনারা মানে অন্য পত্রিকার মধ্যে হয়তো জেনেছেন, যেটার মূল আসলে গ্রন্থনাগুলো আমাদের মধ্যে দিয়েই হচ্ছিল এবং সরাসরি যোগাযোগগুলো আমাদের মধ্যে দিয়েই হচ্ছিল। তবে আমরা মূলত আমাদের প্রোগ্রামগুলোকে ম্যাক্সিমাইজ করে, আমাদের রিসার্চার, বাংলাদেশ ব্যাংক, এটা করে তার পরবর্তীতে কিছু সময় থাকবে, সেগুলি তাদের বিশ্বব্যাংকের স্টাফ মিটিং, তাদেরও কিছু ক্যাপাসিটি বিল্ডিং, এটার মধ্যে কাজ তিনি করবেন। তো কেন এই গণবক্তৃতার প্রসঙ্গ আসলো? আমি জানি যে অধ্যাপক কৌশিক বসু যখন এই দেশে আসবেন, তখন তিনি XYZ না, তিনি মার্কিন মূল্যকের মানুষ না বা সেরকম না। সুতরাং এখানে মানুষের ব্যাপক আগ্রহ সৃষ্টি হবে। আমি বিষয়টি নিয়ে গভর্নর মহোদয়ের সাথে কথা বলি, যেহেতু তিনি বাঙালি, এরকম একটা উচ্চ পদে আছেন, সুতরাং বাঙালি আমাদের সবারই একটা আগ্রহ থাকবে সংবাদপত্র,
সুতরাং আপনাদের দিকে তাকিয়ে এবং সাধারণ মানুষকে কাছে তাকে অ্যাভেলেবল করা, আমাদের দেশে একটা গেস্ট আসতে একটা সিস্টেম হয়ে যায়, কতক্ষণ তাকে এসকর্ট করে তাড়াতাড়ি করে এয়ারপোর্টে দেওয়া হয়, প্রোটোকলে আনাও, প্রোটোকলে দিয়ে দাও, শেষ। কিন্তু আমাদের সব মানুষের জন্য যদি তিনি কথা বলতে পারেন, সেটা কিন্তু সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে। সেজন্যেই এই গণবক্তৃতার আয়োজন। গণবক্তৃতাটি যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের 13 তারিখ রোববার বিকেল 3টে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সবচেয়ে বড় যে আমাদের হলরুমটি আছে, হল অফ ফেমে তিনি গণবক্তৃতা দেবেন। এবং গণবক্তৃতার বিষয় যেহেতু তিনি বিশ্ব অর্থনীতি নিয়ে কথা বলেন, এবং শুধু বিশ্ব অর্থনীতি নিয়ে কথা বললে হয়তো আমাদের মধ্যে অতটুকু আগ্রহ নাও থাকতে পারে, তার সাথে তার বাংলাদেশের নারীর টান, বাংলাদেশের প্রতি তার দায়বোধ। এই জন্য তার বিষয়বস্তু হচ্ছে বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা, এবং তার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি কিভাবে নতুন ধারায় পৌঁছতে পারবে, আঞ্চলিক সহযোগিতার সমস্যাগুলিও তিনি বলবেন, সম্ভাবনাগুলোও তিনি বলবেন। তিনি প্রায় 40 মিনিটের মতো একটি বক্তৃতা দেবেন, যেটি একই সাথে এখনো সম্ভাবনা আছে কয়েকটি চ্যানেলে সম্প্রচারিত হওয়ার সরাসরি। এই বক্তৃতার পর আমরা সবচেয়ে বেশি সময় রেখেছি প্রশ্নোত্তর, কারণ অনেক সময় বক্তৃতা দিয়ে যায় তারপর মানুষের প্রশ্নোত্তর দেওয়া হয় না। সুতরাং আমরা অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংকের ভিতরে রাখতে পারতাম, একটার পর একটা সেমিনার কনফারেন্স হতো, কিন্তু সেটাকে তাকে দিয়েছি যেন মানুষের মধ্য থেকে যে আগ্রহ, অর্থনীতি নিয়ে আগ্রহ, সে বিষয়ে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত এটা তার বা ব্যক্তিগত বা কোনো মানে বিশ্বব্যাংকের কূটনৈতিক মানের সাথে অসঙ্গতিপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা নয়। আমরা অবশ্যই এই কথাটি বলতে এসেছি যে তিনি প্রথমত আমাদের মানুষ, এবং তিনি একজন বাংলাদেশ অর্থনীতির হিতৈষী মানুষ। সেটির প্রমাণ এখানে আনার পর দিতে হবে না। তিনি আন্তর্জাতিকভাবে, আপনারা ইউটিউবে যদি তার কোনো ইন্টারভিউ ডাউনলোড করবেন, তিনি সময় পেলেই বাংলাদেশে একটা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এটা তার অন্তরের একটা টান, যেটি অমর্ত্য সেনও করে থাকেন। সুতরাং এর পিছনে এই মনোভাব থেকে, তার এই হিতাকাঙ্ক্ষা থেকে আমরা চাইবো যে আমরা যেন তার কাছ থেকে কিছু শিখতে পারি, কিছু নিতে পারি এই অল্প সময়ের মধ্যে। এই বক্তৃতাটির আয়োজনের উদ্দেশ্য তাই। সেটি হচ্ছে 13 তারিখে। তিনি 12 তারিখে আসবেন, এসে তিনি রেস্ট নেবেন, এবং সেই দিন সম্ভাবনা রয়েছে কিছু আমাদের কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিশেষ করে রপ্তানিমুখী কিছু প্রতিষ্ঠানদের সাথে তিনি হয়তো কোনো মত বিনিময় করবেন, কিন্তু সেটি গণবক্তৃতার পর্যায়ে যাবে না, সেটা তাদের একটি বিশিষ্ট অন্যভাবে। তার পরবর্তীতে তিনি সেটি হচ্ছে যে আমাদের 13 তারিখে উনি আমাদের সাথে মিটিং করছেন। বাংলাদেশ ব্যাংকের স্টাফ, বাংলাদেশ ব্যাংকের হাই অফিসিয়ালসরা থাকছেন, এখানে এসছেন, এবং তিনি সেখানে 13 তারিখে তিনি বাংলাদেশ ব্যাংকের সাথে একটু এক্সক্লুসিভভাবে থাকবেন। এটা যেহেতু আমাদের অনুষ্ঠানটি সম্পূর্ণভাবেই হচ্ছে বঙ্গবন্ধুর সম্মেলন কেন্দ্রে, সেখানে তো বাংলাদেশ ব্যাংক নেই, মানে আমাদের জায়গার অভাবের জন্য আমরা সেখানে করেছি। তিনি বাংলাদেশ ব্যাংকে আসবেন, এখানে থাকবেন, দেখবেন, এবং এখানে রিসার্চ ডিপার্টমেন্ট দেখবেন, সেটা হলো তার অনুষ্ঠান। তারপর এখান থেকে আমরা তাকে নিয়ে যাব সম্মেলন কেন্দ্রে, এবং সেখান থেকে তিনি 3টা থেকে সোয়া 5টা পর্যন্ত বা প্রশ্নোত্তর যতক্ষণ পর্যন্ত চলে তিনি, এবং সেই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন মাননীয় গভর্নর মহোদয়। সেখানে প্রথাগতভাবে তার বক্তৃতাটিকেই ম্যাক্সিমাইজ করা হবে। আমাদের যেরকম অনুষ্ঠান হলে সমানে ভাষণের ধারা চলতে থাকে, এগুলো কিছু চলবে না। সো আমরা তাকে শুধু তার শুরুতে ইন্ট্রোডিউস করার জন্য যতটুকু প্রয়োজন সেটা আমি বলবো, তাকে ইন্ট্রোডিউস করার জন্য। অনেকটা ইন্ট্রোডিউসড হয়েছেন, কিন্তু ওখানে নতুন অতিথি থাকবেন, আমাকে করতে হবে। তার পরবর্তীতে তিনি বক্তৃতায় চলে যাবেন, এবং সবশেষে মাননীয় গভর্নর মহোদয় সামারাইজ করবেন একজন চেয়ারপারসন হিসেবে। এই অনুষ্ঠান শেষ। তারপর এই অনুষ্ঠানের পর আমাদের পরবর্তী দিবসের যে আন্তর্জাতিকভাবে আসা কিছু অতিথি থাকবেন, এটাকে রিসেপশন ডিনার বলি আমরা, যারা এসে ঢাকায় পৌঁছেছেন তাদের সাথে কৌশিক বসু ওই দিন সন্ধ্যায় একটা এক্সক্লুসিভ একটা ডিনার করবেন, যেটা হচ্ছে যে আমাদের যারা আন্তর্জাতিক যারা খ্যাতিমান স্কলাররা আসছেন তাদের সাথে কথা বলবেন। এটা হচ্ছে পরবর্তী দিবস। সকালে আবার
আমরা আরেকটু ছোট হলে চলে যাব, কারণ এটা হচ্ছে সেমিনার বা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ, এবং ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংক এবং জাতিসংঘ সেখানে অর্থ ও সামাজিক যে অ্যাফেয়ার্স দেখে, যেটা ইউএনডেসা বলি আমরাকে, ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স, এরা দেখছে বাংলাদেশ ব্যাংক এবং ইউএনডেসার যৌথ আয়োজনে কিন্তু সম্মেলনটি হচ্ছে, কিন্তু গণবক্তৃতা শুধুমাত্রই বাংলাদেশ ব্যাংকের আয়োজনে হচ্ছে। এখানে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান কিছু স্কলার থাকবেন, তাদের মধ্যে একজন আছেন ভিটো থানজি, অর্থনীতিবিদ। তিনি দীর্ঘ সময়, প্রায় বোধহয় 20 বছর সময় তিনি IMF এর সাথে কাজ করেছেন, এবং তিনি একজন ফিসকাল স্পেশালিস্ট আমি বলবো, মানে পৃথিবীর মধ্যে এরকম ফিসকাল স্পেশালিস্ট পাওয়া খুব কঠিন। তো বলেন আপনারা বাংলাদেশ ব্যাংকের লোক, মনিটারি পলিসির লোক, ফিসকাল স্পেশালিস্ট কেন আনছেন? ভিটো তানজিকে আমি ইটালিতে দেখে খুব মুগ্ধ হই। 75 বছরের একজন যুবক, মানে খুব সুন্দর কথা বলতে পারতেন তার সমস্ত জীবনের অভিজ্ঞতা দিয়ে। এবং তানজি নামে আপনারা যদি গুগল করেন, তানজি একজন অর্থনীতিবিদ, তার একটা তানজি ইফেক্টও আছে, তিনি অত্যন্ত। তো আমি বললাম যে আমাদের বাংলাদেশে আপনাকে আনতে চাই। তো কেউ কেউ আমাকে ভয় দেখালো, আইএলওর লোকেরা বললো যে অনেক তার ফি। আমি বললাম দেখুন, আপনার বাংলাদেশ এরকম একটা উদীয়মান দেশ, এবং তাকে আপনার কি আগ্রহ হয় না এই দেশটা সম্বন্ধে? বলে হ্যাঁ, আমার খুব ভালো আগ্রহ আছে। তা কিন্তু আপনার যে অত্যন্ত উচ্চ মূল্য, বল না কোনো কিছু না, জাস্ট তোমরা আমাকে অতিথি করে নিয়ে যাবে, আমি বাংলাদেশকে দেখবো, এটা আমার জীবনে প্রথম দেখা বাংলাদেশ। সুতরাং এর পিছনে কিছুটা মমতার কাহিনী আছে। ভিটো তানজি আসছেন এবং তিনি ফিসকাল স্পেশালিস্ট, কিন্তু মনিটারি আর ফিসকাল দুটো বিষয় একটা আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমাদের সেটাও বুঝতে হবে। এবং তাকে আমরা একাধিক সেশনে, পরবর্তী ইন্টারন্যাশনাল সেমিনারে তাকে আমরা তার কাছ থেকে জ্ঞানের কিছু কথা শুনবো। তার যে প্রচণ্ড অভিজ্ঞতা, তিনি IMF এ চাকরি করেছেন, এখন যেটা হয় যুক্তরাষ্ট্রে, একটা সময়ের পর চাকরি আর ভালো লাগে না, ইন্ডিপেন্ডেন্ট স্কলার, স্বাধীনভাবে কাজ করেন এবং সেটা তার জন্য ভালো হয়, এরকম আসছেন। এবং ILO থেকে আসছেন আয়নাতুল ইসলাম, তিনিও আসবেন। তিনিও এখানে আমাদের লেবার ইস্যুস অ্যান্ড এমপ্লয়মেন্ট, একটা কথা মনে রাখবেন, সেন্ট্রাল ব্যাংকের একটা বড় উদ্দেশ্য হচ্ছে, আমি মনে করি সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে নিয়োগ সর্বোচ্চ করা। আমরা নিয়োগটাকে বুঝতে পারি না বলে আমরা প্রবৃদ্ধিকে সর্বোচ্চকরণ করি, কারণ নিয়োগের তথ্য পাওয়া যায় না বলে। সুতরাং এই নিয়োগের ইস্যুটি এখানে ডক্টর আয়নাতুল ইসলাম, উনি এখানে আসবেন ILO থেকে, এরা হচ্ছে স্কলার। তো বিষয়টি হচ্ছে ওয়ার্কশপের মতো করে, এবং এখানে ডক্টর হামিদ রশিদ আসছেন ইউএনডেসা থেকে, তিনিও একজন স্কলার। এইভাবে আমরা মূলত বাঙালি স্কলার বা বাইরের স্কলারদের সমন্বয় করে আমরা কিছু ক্যাপাসিটি বিল্ডিং করতে চাচ্ছি। এবং এই সম্মেলনটির মধ্যে আমাদের বাংলাদেশ ব্যাংকের ভেতরে কেউ কোনো পেপার প্রেজেন্ট করছে না, কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনছি অল্প সময়ের মধ্যে। এই অনুষ্ঠানটি ওই দিন রাতে আমরা একটা স্পেশাল আয়োজন করছি, একটা গ্র্যান্ড ডিনার আয়োজন করছি, সেটাতে আপনার উনি থাকবেন এবং রিসার্চাররা থাকবেন ইন্টারন্যাশনাল। সেটা হচ্ছে আমাদের 14 তারিখ শেষ হয়ে গেল। তারপর 15 তারিখের দিকে উনি 15 তারিখে উনি যাবেন, কিছু ইনোভেটিভ গ্রিন কিছু প্রজেক্ট দেখবেন, যেটা আমাদের প্রথাগত প্রজেক্টের ব্যতিক্রম একটু। আমাদের নিয়োগ দিচ্ছে SME, মাইক্রো, এই সমস্ত ক্ষেত্রগুলো একটু গ্রামের একটা ব্যাপার থাকে। এবং অধ্যাপক কৌশিক বসুর কিছু আত্মীয় স্বজন বাংলাদেশে আছেন, সম্ভবত চট্টগ্রামে আছেন, সেটাকে তিনি অগ্রাহ্য বলবো না, মানে সেটা বাদ দিয়ে তিনি আমাদের কিছু উন্নয়নের কিছু মডেল দেখতে চান, সেটা তিনি করবেন। এবং তার পরবর্তীতে তাকে 15 তারিখ বিকেলে, আমি তো একটা, তো আপনারা সাংবাদিকদের জন্য একটা বিশেষ গণবক্তৃতা হলো, তারপরও 15 তারিখ বিকেলে তার অনুমতি নিয়ে একটা বিশেষ মিট দ্য প্রেস করেছি আমরা, সেটি বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রেই হবে 6টা থেকে 7টা পর্যন্ত। অনেক পত্রপত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়া আলাদা আলাদা ইন্টারভিউ চাচ্ছে, আপনি বুঝতেই পারেন, কিন্তু সেটা তার পক্ষে দেওয়া সম্ভব হবে না, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। তিনি এক জায়গায় বসবেন এবং সব প্রশ্নের উত্তর দেবেন, যদি তার আরও কিছু অনুভূতি জমা হয়, কারণ ওটা হচ্ছে তার শেষ রাত, সুতরাং সেটার মধ্যে তার কিছু অনুভূতি যুক্ত হবে এবং তিনি আপনারা সেখানে প্রশ্ন করবেন। সেটা মিট দ্য প্রেস হবে 15 ডিসেম্বর সেটা হচ্ছে, এবং 16 তারিখ সকালে তিনি দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। তো এটি হচ্ছে মোটামুটি তার ভ্রমণের প্রাথমিক ব্যাপার। তিনি আন্তর্জাতিক যে কর্মশালা হচ্ছে আমাদের, সেই কর্মশালার বিষয়বস্তু হচ্ছে সামষ্টিক স্থিতিশীলতা,
ম্যাক্রো স্ট্যাবিলিটি, প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ, সামষ্টিক স্থিতিশীলতা, ব্যক্তি খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই বিষয়টি সময়ের সাথে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা সামষ্টিক স্থিতিশীলতা এনেছি অনেক ক্ষেত্রে, আমাদের ইনফ্লেশন এবং গ্রোথের স্ট্যাবিলিটি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবচেয়ে কম, মানে স্ট্যাবিলিটি বেশি। আমাদের গ্রোথ 6+ আছে, এটার মধ্যে একটা স্ট্যাবিলিটি আছে, এবং সেটার পিছনে যে বড় ভূমিকা রেখেছে ব্যক্তি খাত। সুতরাং এই সব কিছুকে সমন্বিত করেই আমরা একটা ওয়ার্কশপ করব। এটা কনফারেন্স কাম ওয়ার্কশপ স্টাইল হবে আর কি, এটা হচ্ছে এটার বিষয়বস্তু। যেটি আরেকটা বলেছিলাম যে তিনি ব্যবসায়ী এবং সংস্থার সাথে হয়তো একটা আলোচনা করবেন 12 তারিখে, সেটা করবেন, কিন্তু সর্বাবস্থায় তিনি আমাদের দেশের অর্থনীতিটাকে দেখার চেষ্টা করবেন। তার পরবর্তীতে তিনি একটা সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় সিনিয়র সচিবের সাথে দেখা করবেন। এটা হলো নীতি নির্ধারকদের মধ্যে তিনি থাকছেন। সেটার পর আরও কোনো পদস্থ মানুষদের সাথে বা আমাদের মন্ত্রীবর্গের সাথে দেখা করার সময় এবার খুবই তার সংকুচিত হয়ে যাচ্ছে, কারণ আপনারা জানেন যে যদি তাকে একটা প্রজেক্ট দেখাতে নিতে হয়, সেটা যেতে 2 ঘন্টা আসতে 2 ঘন্টা লেগে যায়, আর সেটা তো তার জন্য তো আমরা সমস্ত রাস্তা বন্ধ করতে পারি না, সেটা হবে না। সুতরাং এইভাবে আমরা সময়টা তাকে আমরা দিতে চাই যেন কমফোর্টেবলি তিনি বাংলাদেশে দেখেন। এবং বিশ্বব্যাংকের বিষয়ে যেগুলো হচ্ছে যে সেটা হচ্ছে তিনি একজন প্রধান অর্থনীতিবিদ, অবশ্যই অর্থনৈতিক নীতিমালা নির্ধারণে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পরই তার ক্ষমতা, এটা স্বাভাবিক, একজন স্কলারকেই নেওয়া হয়। এবং যিনি এই স্কলারদেরকে এর আগেও নেওয়া হয়েছে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, কিন্তু আমি মনে করি যে ডক্টর কৌশিক বসু একজন আউটস্ট্যান্ডিং স্কলার, যার এখনও কয়েকটা ইউনিভার্সিটি থেকে তার ডিলিটি আছে 4টা, যেটা সম্মানজনক তাকে দেওয়া হয়, এবং এর মধ্যে ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি আছে। সুতরাং এবং তিনি অক্সফোর্ড, হার্ভার্ড, MIT এগুলিতে পড়িয়েছেন এবং এখন কর্নেলে পড়াচ্ছেন। সেটার কারণও হচ্ছে কর্নেল যেহেতু খুব ভেরি ইনোভেটিভ ইউনিভার্সিটি, সেজন্য কর্নেলে তিনি পড়াচ্ছেন। সেটা তিনি ব্যক্তিগতভাবে বলেছেন যে এখানে পড়িয়ে আমি আনন্দ পাই, কারণ কর্নেল বলেছিল যে কর্নেল বিশ্ববিদ্যালয়ে যে পৃথিবীর হেন কোনো সাবজেক্ট থাকবে না যেটা আমার বিশ্ববিদ্যালয়ে থাকবে না, এটাই হলো কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব। এবং সেই আনন্দ তিনি অনুভব করেন বলেই সেখানে হয়তো তিনি আবার অধ্যাপনায় ফিরে আসবেন বলেন। আমি জানি না তিনি আদৌ আবার ফিরে আসতে পারবেন কিনা এত উচ্চ পর্যায়ে। এর আগে তিনি ভারতের সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, এবং তখন ডক্টর মনমোহন সিং সময় তিনি উপদেষ্টা ছিলেন, এবং ভারতের একটি সম্মানজনক বেসামরিক খেতাব পদ্মভূষণ তিনি পেয়েছেন, যেটি অর্থনীতিবিদদের মধ্যে পাওয়া খুব রেয়ার। একমাত্র অমর্ত্য সেন নোবেল পুরস্কার পাওয়ার পরে ভারতরত্ন পেয়েছেন, এটা কিন্তু মনে রাখতে হবে, আগে কিন্তু তাকে দেয়নি। সুতরাং সেটা কিন্তু পদ্মভূষণ কৌশিক বসু পেয়েছেন অনেক আগেই। ব্যক্তিগতভাবে সদালাপি মিশুক মানুষ, মেশার বেশি সুযোগ পাবেন না, এটাই তার মনের মধ্যে দুঃখ। তিনি সঙ্গীত পিপাসু মানুষ, এবং সেটুকু আমরা চেষ্টা করব তাকে আমরা কতটুকু আনন্দ দিতে পারি। এবং এটি একটি আমাদের কাছে ভালো লেগেছে, তিনি একটি ব্যক্তিগত ইমেলে আমাকে লিখেছেন যে রবীন্দ্রসঙ্গীত আমার প্রিয়, কিন্তু আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা কিন্তু সব বাংলাদেশেই বসে আছে। এটা আমার কাছে খুব খুব গর্ব লেগেছে যে আমার প্রিয় আছে। তো আমরা চেষ্টা করছি যে তাকে ওইভাবে একটু আমরা সমৃদ্ধ করতে, তাকে আনন্দ প্রদান করতে। এর পরবর্তীতে আপনাদের যদি কোনো পয়েন্টেড কোনো কোয়েশ্চেন থাকে আমি সেটার উত্তর দেব, আর তা না হলে তো আপনাদের এখানে আসছেন, ধন্যবাদ। আপনাদের যদি কোনো পয়েন্টেড কোয়েশ্চেন থাকে আপনারা বলুন। ধন্যবাদ। আমি জাফর, কাজ করি দৈনিক আমাদের অর্থনীতিতে। আমার ছোট ছোট 2টা প্রশ্ন। প্রথমটি হচ্ছে বিশ্বব্যাংকের সাথে আমাদের একটা শীতল সম্পর্ক বিরাজমান, বিশেষ করে পদ্মা ব্রিজ নিয়ে। আর এখনো যে যে কারণে শীতল সম্পর্ক, তাহলে বিশ্বব্যাংক চায় একটু দাসসুলভ যারা আচরণ করবে সেই সব লোকগুলোকে, সেই সব দেশগুলোকে সাপোর্ট দেবে, তাদের ওবিডিয়েন্ট মনে করবে। বাংলাদেশ তার সেই বৃত্ত থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, এবং এখনো নিজস্ব বলয় যেটা তৈরি করেছে ওখানেই আছে। তো এই শীতল সম্পর্ক ভাঙতে এই বিশ্বব্যাংকের প্রধান ইকোনমিস্টের আগমন অবশ্যই কাজ করবে। 1 আর 2 হচ্ছে নিয়োগের যে বিষয়টি বললেন,
আমরা স্বাধীনতার আগে 22 পরিবারের উপরে নির্ভরশীল ছিলাম, এখন হচ্ছে 22,000 পরিবার। আর শ্রমিকদের মানে যারা শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি মানে শোষিত হচ্ছে স্বাধীনতার পরে বলা যায়। আগে একটা কারখানা হলে শ্রমিকদের শ্রমিক কর্মচারীর সব মঙ্গলের দিকগুলো বিবেচনা করা হতো, এখন হতো না। অবশ্যই এই নিয়োগ নিয়ে যেহেতু চিন্তা করবেন, এটাও প্রভাব ফেলবে আমাদের অর্থনীতিতে এখন থেকে কিছুটা হলেও। আমি প্রশ্ন না, বিষয়টা মাইক কাজ করতেছে না। যেটি হচ্ছে জনাব আবু জাফর আমাদের অর্থনীতি থেকে যে প্রশ্নগুলি করেছেন, প্রশ্নগুলি ভালো হতো যদি বসে এখানে বসে থাকতেন। আসলে প্রশ্ন দুটি তারই উদ্দেশ্যে। পদ্মা সেতু নিয়ে কি হচ্ছে না হচ্ছে ডিপ্লোম্যাটিক অ্যান্সারটা তিনিই দিতে পারবেন, আমি তো আর পক্ষ হয়ে সাফাই গেতে পারবো না। আমি বাংলাদেশ ব্যাংক সরকারের বর্তমান মনোভাব এবং নীতিমালা ঠিক ওইভাবে ভেতরের মানুষ নইও, কারণ এগুলোর সাথে কিছু কূটনৈতিক সম্পর্কের ব্যাপার থাকে। তবে আমি বলবো যে এটা মনে হয় আমাদের এক ধরনের একটা কনফিউশন, যে বিশ্বব্যাংকের সাথে যে বিষয়টা হয় আর্গুমেন্ট। তো আমাদের সময় একটা বিষয় নিয়ে তারা একটা বিষয় চাপ দিয়েছিল, সেই চাপের সাথে আমাদের একটা ন্যাশনাল লেভেলে আর্গুমেন্ট হয়েছিল। ইট শুড বি টেকেন পজিটিভলি ফ্রম বোথ এন্ডস, কারণ আমরা এই দেশে খুব বেশি আর্গুমেন্ট হলেই মনে করি এটা ব্যক্তিগতভাবে চলে যাচ্ছে। তারা একটা বিষয় অ্যাকিউজ করেছে, আমরা ওই বিষয়টাকে ক্লিয়ার করেছি বা দিয়েছি। সুতরাং আমার মনে হয় এটা বিশ্বব্যাংক ধরে বসে থেকেছে বলে আমার মনে হয় না, কারণ এই আর্গুমেন্টগুলো তারা আরও ডেভেলপিং ইকোনমির সাথে হয়, সবসময় হয়। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন নর্থ কোরিয়াতে সাউথ কোরিয়াতে তারা বলেছিল যে তোমরা স্টিল প্ল্যান করো না, একটা করেছিল, তখন তাদের সাথে আর্গুমেন্ট হয়েছে, ওরা বলছে না আমরা স্টিল প্ল্যান করব, তো করে যাচ্ছে, করে গিয়ে স্টিল প্ল্যান করেছে বলে তারা হিউন্দাইয়ের মতো গাড়ি বাজারে ছেড়েছে আজকে। তো তার মানে এই যে বিশ্বব্যাংকের সাথে তার সম্পর্ক হয়নি, তাদের একটা পার্টিকুলার টাইমের অ্যাসেসমেন্টে একটা অ্যাসেসমেন্ট হয়, এটার সাথে আমার মনে হয় না দীর্ঘস্থায়ী হয়। আরেকটি প্রমাণ আমি এখানে দিতে পারি যে ওই ঘটনার পরও বিশ্বব্যাংকের কর্তা ব্যক্তিরা ঢাকা ভ্রমণ করে গেছেন, এবং আপনারা জানেন কিছুদিন আগে এসছিলেন, এবং সেটা তাদের সাথে আরও কিছু আমাদের বিএমআরই, গ্রিন ফাইন্যান্স, এগুলোর ব্যাপারে আরও কিছু লাইন অফ ক্রেডিট কিন্তু ডেভেলপ হচ্ছে ওই। সুতরাং আমাদের সাথে ওরকম কিছু আমি অ্যাপারেন্টলি তো আমার মধ্যে মনে হচ্ছে না যে এটা খুব হস্টালিটির পর্যায়ে কোনো পর্যায়ে গিয়েছে। এইটুক, বাকিটা কৌশিকদা বলবেন। শ্রমজীবী মানুষের দুটো প্রশ্ন এসছে। নিয়োগের ব্যাপার তো বিশ্বব্যাংক তো শুধু নিয়োগের ব্যাপার তো দেখে না। আমি নিয়োগের ব্যাপারটা টেনেছি বোধহয় আইএলওর একজন কর্তা ব্যক্তি আসছেন, এটা হচ্ছে কি, আমাদের তো আমরা নিয়োগ সর্বোচ্চ করতে চাই, এবং এই জন্যে আইএলও মনে করি বিশ্বের মধ্যে একটা সংস্থা যারা খুব এক্সপার্ট এই লাইনে, তারা চিন্তা ভাবনা করেছে। তো আমরা দেখি ডক্টর আয়নাতুল ইসলাম আসুন, এবং তিনি শুধু এই বাংলাদেশে আসছেন না। আমি টরিনোতে গিয়ে দেখলাম যে ডক্টর আয়নাতুল ইসলাম অন্য দেশের নিয়োগ বৃদ্ধির কিছু কৌশল নিয়ে তিনি কথা বলছেন। সুতরাং তিনি একজন বাঙালি মানুষ, যিনি বহির্বিশ্বে জ্ঞান দিচ্ছেন, আমাদেরকে আমরা নিমন্ত্রণ জানাতে তিনি সেটা সাদরে রক্ষা করেছেন, এবং তার কাছ থেকে কিছু আইডিয়া নেব। তো প্রত্যেকটা কনফারেন্স এবং গেট টুগেদারের একটা অবজেক্টিভই হচ্ছে যে আমরা নিজেকে সমৃদ্ধ করতে চাই। এবং আপনারা জানেন যে নলেজ ইকোনমি ইন্ডেক্সে আমাদের অবস্থা ভালো না মানে এই নয় এখন কান্নাকাটি শুরু করি না, ভালো না এই মানে যে আমরা ভালো করব, কারণ আমরা 28টি দেশের মধ্যে যদি 26-এ থাকি আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। এবং এটার জন্যই যে মনোভাবের পরিবর্তন প্রয়োজন, সেটা হচ্ছে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সর্বত্র যেখানে আপনারা দেখবেন সেগুলিতে যারা সহায়তা করে। এবং এরই অংশ হিসেবে কিন্তু আমরা মানে স্কলারলি অ্যাক্টিভিটি, ডায়ালগ, চিন্তার মধ্য দিয়ে তো একটা জাতি গড়ে উঠে, তো সেটি আমরা চাচ্ছি।
সুতরাং আইএলওর কর্তা ব্যক্তিরা আসবেন, তাদের সাথে আপনারা ইন্টারাকশন করেন এবং তাদের যদি ইন্টারভিউ করতে চান আমি ইন্টারভিউর ব্যবস্থা করে দিতে পারি যারা আসছে। সেটি হয়তো কৌশিক বসুর জন্য ইন্ডিভিজুয়ালি সক্ষম হবে না, তো ওইটা আমরা তার কাছ থেকে জ্ঞানটা নিব, এটাই আমার প্রশ্ন। এটা একটু তাকে স্বাধীনতা দেওয়ার প্রয়োজন আছে। বিষয়টি একই সাথে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে রেকর্ডেড হবে, স্ট্রিমিং হতে পারে এবং তো উনি মূল ধারায় যেটা হচ্ছে যে আমাদের তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এখন অনেকটাই চলে গেছে। উনি ঠিক কি নোট, যেটা আমরা তার কাছে এখনো চাইতে পারিনি, মানে কি নোট, যেহেতু এটা একটা পাবলিক লেকচার সামথিং তিনি করবেন, কিন্তু পরবর্তীতে আমার মনে হয় ওটা ইংরেজি হতে পারে, কিন্তু তার কোশ্চেন অ্যান্সার সবকিছু তিনি বাংলাতেই দিতে পারবেন। তিনি বাংলায় পারদর্শী মানুষ এবং আমি যতদূর শুনেছি তিনি বাংলায় বেশ কিছু লেখালেখিও করেছেন। সুতরাং সেশনটি ওরকম হতে পারে যে যেহেতু এটা তিনি একটা পলিসি নোট প্রেজেন্ট করছেন বিশ্ব অর্থনীতির উপর, তার একটি মন্তব্য, যেমন আমরা রঘুরাম রাজনের একটি মন্তব্য ভারতের অর্থনীতির মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে, ওই হিসাবে কৌশিক বসুর একটি বিশ্ব অর্থনীতি নিয়ে মন্তব্য। সুতরাং আমি মনে হয় তিনি সে ব্যাপারে খুব যত্নবান হয়েই একটা রিটেন স্ক্রিপ্ট তৈরি করবেন, যেটি পরবর্তীতে দেয়া যেতে পারে, কিন্তু আগে তিনি কারো কাছে সেটি দেননি। কিন্তু পরবর্তীতে প্রশ্ন এবং উত্তর এবং সেগুলি আমাদের স্বার্থ সংশ্লিষ্ট, আমাদের বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট হতে হবে। তিনি রিজিওনাল কোঅপারেশনের এক্সপার্ট একজন মানুষ। আসলে এখানে একটু ব্যাকগ্রাউন্ড বলে নেওয়া প্রয়োজন। প্রথমে আমরা তাকে চেয়েছিলাম যে খুব স্পেসিফিক করে কথা বলার জন্য, যেটা হচ্ছে যে আমাদের সাথে যেমন ইন্ডিয়া হচ্ছে আমাদের নিয়ারেস্ট নেইবার এবং ইন্ডিয়া হচ্ছে একটা মডেল যেটা আমরা সবসময় ইকোনমির মধ্যে মনিটারি ফিসকাল পলিসির মধ্যে তাদেরকে ফলো করছি, তাদের সাথে আমাদের ট্রেডিং পার্টনারশিপ সবচেয়ে বেশি। তো ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপের মধ্যে থেকে কি করে গেইন আসে, তো এটা থেকে পরবর্তীতে দেখা গেছে জিনিসটাকে আরও ইভলভ করে তিনি সেটাকে রিজিওনাল কোঅপারেশনে নিয়েছেন। সুতরাং নিমন্ত্রণ পত্রে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমার একটা লেখা আছে যে যেখানে আছে যে বেসিক ইকোনমিক ফ্যাক্টস অফ বাংলাদেশ ইন ইন্ডিয়া, প্লিজ ডোন্ট বি কনফিউজড, এটা বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান। আমরা পরে উনি শেষ মুহূর্তে ওই ব্যাপ্তিটাকে আরো বাড়িয়ে দিয়েছেন, সুতরাং ওইটা রিজিওনাল কোঅপারেশনের উপর হবে। আমি ফারুক আহমেদ, ডেইলি অবজারভার। আমি একটা কোশ্চেন একটু আমার মনে আসছে, আমার একটা ভাবনায় আসছে। এই কোশ্চেনটা যদি ইরিলিভেন্ট হয় বা অন্যরকম হয় মনে কিছু নেবেন না, ব্যক্তিগতভাবে নেবেন না। কৌশিক বসু আসাতে আমি তো ধরে নিয়েছিলাম যে উনি এখানে বক্তব্য দিবেন। বাংলাদেশ ব্যাংকের অনেক কাজ আছে, সুপারভিশন করা দরকার, অফসাইট সুপারভিশন, ফাইন্যান্সিয়াল একটা এখনো আমরা একটা ওয়েল ফাংশনিং সাউন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম করতে পারিনি। বন্ড মার্কেট করবে সেটাও হয়নি, অনেক কিছু বাকি আছে। কিন্তু ইদানিং আমরা দেখছি, যেটা দাদাও বললেন, যে অন্যান্য সেন্ট্রাল ব্যাংকাররা যদি একটা কথা বলে মার্কেট কিন্তু হইচই পড়ে। কিন্তু আমাদের বাংলাদেশে এমন কি হয়ে গেল, কৌশিক বসু আসাতে সংবাদ সম্মেলন করলেন, অবশ্য করাতে ভালো হয়েছে, একটু নাস্তা পানি খেতে পাচ্ছি। আমার কাছে কি একটু কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না, আমি যেটা হচ্ছে যে যেটা হচ্ছে আমরা আগেই বলেছি যে একটু আগে যে অ্যাপ্রিসিয়েশনের কথাটা আসলো, যে আমরা জ্ঞান ভিত্তিক একটা অর্থনীতি করতে চাই, সেই উদ্দেশ্যটাকে সামনে রেখেই গণবক্তৃতার বিষয়টিকে, যেটা হচ্ছে যে আমরা যদি মিডিয়াকে ডাকি সেটা যদি বাড়াবাড়ি হয়, আমার মনে হয় আমার সতীর্থরা সেরকম ফিল করেন না। আমি নিজেও সাংবাদিকতায় ছিলাম না, কৌশিক বসু সাহেব যদি থাকতেন, উনি যা বলবেন এটা নিউজ পেপারে আসবে, IMF যা বলে তাও নিউজ পেপারে আসে, রিপোর্টে আসে। কৌশিক বসু যদি থাকতেন তাহলে ওনার সাথে কথা বলতে পারতাম। কিন্তু বাংলাদেশ ব্যাংক কদিন পরপরই যে প্রেস কনফারেন্স, আর আমার তো মনে হয় এটা রেগুলেটরি অথরিটি থেকে একটা অন্য ধরনের প্রতিষ্ঠানের রূপ নিচ্ছে। কথায় কথায় প্রেস কনফারেন্স কেন? ফারুক ভাই যে কথাটা বললেন, মানে এটা হলো বাংলাদেশ ব্যাংক, আপনি নিজেও জানেন, দীর্ঘদিন আপনার সাথে আমরা কাজ করতে যে বাংলাদেশ ব্যাংক এখন তার সবকটি জানালা খুলে দিচ্ছে
এবং বাংলাদেশ ব্যাংক চায় যে তার প্রতিটি কর্মকাণ্ড এবং সেটা অর্থনীতি হোক, ব্যবসা বাণিজ্য হোক, বাংলাদেশ ব্যাংকের ভিতরে বাইরে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চায়। আমরা সম্প্রতি যে 5 দিনব্যাপী ব্যাংকিং মেলা করলাম, কেন সেই ব্যাংকিং মেলা করলাম, সেই মেলার উদ্দেশ্য কি, মানে কি কি বিষয় ছিল, এটা সফলতা ব্যর্থতা সব আপনাদের কলমে আমরা দেখতে পেয়েছি। আগামী দিনগুলোতে বাংলাদেশ ব্যাংক কি কি করছে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে শেয়ার করি। মুদ্রানীতি যেমন আপনাদের কাছে আমরা উপস্থাপন করি, অ্যানুয়াল রিপোর্টও আমরা আপনাদের দ্বারে পৌঁছে দিই। বাংলাদেশে যখন নেদারল্যান্ডের রানী আসেন, আমরা কিন্তু প্রেস কনফারেন্স করে বলি যে নেদারল্যান্ডের রানী আসছেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তার জন্য এই করা হচ্ছে, উনি বাংলাদেশে এই জিনিস দেখেন। বাংলাদেশে যদি অমৃত সেন আসেন তখনও বলা হয়। বাংলাদেশে যখন কৌশিক বসু আসছেন, উনি বিশ্ব ব্যাংকের প্রখ্যাত অর্থনীতিবিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এই যে এই আশাটা যদি আমরা আপনাদেরকে না জানাতাম, আপনারা কিন্তু জানতে পারতেন না যে উনি আসতেছেন। তখন আবার আপনারাই বলতেন যে কৌশিক বসুর মতো প্রখ্যাত অর্থনীতিবিদ বাংলাদেশে এসে গেল, আমরা জানতে পারলাম না, আমরা তার সাথে কথা বলতে পারলাম না। আপনারা যাতে তার কখন আসতেছেন সেটা জানতে পারেন, কবে যাচ্ছেন সেটা জানতে পারেন, কি কি বিষয়ের উপরে উনি বক্তব্য রাখবেন সেটা জানতে পারেন, কোথায় কোথায় উনি বক্তব্য রাখবেন, কি কি অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করবেন, বিস্তারিতভাবে আপনাদেরকে অবহিত করার জন্যই বাংলাদেশ ব্যাংক যেহেতু তাকে নিমন্ত্রণ করেছে, এই জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গণমাধ্যমকে পুরো বিষয়টা জানানোর জন্যই আজকের এই আয়োজন। কিছুদিন আগে IMF এর কয়েকটা প্রতিনিধি আসছিল, যেটা নিয়ে সরকারের সাথে দেন পড়ানো হচ্ছে, তখন তো আমাদের ডাকেননি। 1, 2, কৌশিক আহমেদ আসিবেন কিংবা কৌশিক সাহেব উনি আসিবেন, এইটার জন্য একটা প্রেস কনফারেন্স করা লাগবে নাকি? কৌশিক সাহেব ওনার সামনে যদি আমাদের নিয়ে দিতেন, আমরা যদি কিছু শুনতাম, তাহলে না হয়তো জিনিস। আমার বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের এবং কেন্দ্রীয় ব্যাংকে অনেক উপরে মনে করি। আমরা মনে করি যে লোক বাচাল সেই লোকের কথা কেউ শোনে না, যে লোক গম্ভীর। আমাদের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানরা কিংবা ফেডারেল রিজার্ভ কিংবা ব্যাংক অফ, আপনি যেটা বলছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই ধরনের ঘটনা কি ঘটায়? IMF এর কোনো প্রতিনিধি বা কোনো কিছু গেলেই কি প্রেস কনফারেন্স করে, সাংবাদিকদের ডাকে? আপনি একটু আগে যখন বললেন, কয়েকটা উদাহরণ দেন যে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব কি এটা কিনা, নাকি সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব হচ্ছে সুপারভাইজ করা? আপনাদের কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছেন, আপনারা বলছেন মানি মার্কেট খুব সুন্দর, কল মানি মার্কেট খুব ভালো। পরশুদিন প্রথম আলোতে যখন রিপোর্ট আসলো যে এক্সেস লিকুইডিটিতে ফ্লাড হয়ে যাচ্ছে, দেশে বিনিয়োগ নাই, আপনাদের সেই ধরনের সেই দিকে চিন্তা না করে আমরা নলেজ বাড়াবো? আমরা তো জানি এক্সেস লিকুইডিটি কেন বেশি। সুতরাং আমার মনে হয় সেন্ট্রাল ব্যাংকের আরো ইম্পর্টেন্ট বিষয়গুলোর দিকে দৃষ্টি দেওয়া উচিত, লেস ইম্পর্টেন্ট গুলোতে ফোকাস না করে। কারণ লেস ইম্পর্টেন্ট ফোকাসগুলো হচ্ছে কি, সেন্ট্রাল ব্যাংক হালকা হয়ে যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। স্যার আমি একটু কথা বলতে চাই। আর একটু যদি কোনো প্রশ্ন থাকে স্যার আমি একটু কথা বলতে চাই। আমি খুবই তরুণ একজন সাংবাদিক, আমি রেডিও ধ্বনিতে কাজ করি, আমার নাম সুলতান। বড় ভাই যে কথাটি বললেন আমরা শুনলাম, তো ওনার যেই বিষয়টি উনি বললেন যে সংবাদ সম্মেলন করার একটা উদ্দেশ্য থাকা উচিত, যে বিষয়টি উনি বললেন, আমরা যেটি আগে থেকে দেখে আসছি, ছোটবেলা থেকে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক সবসময়ই মানে এমন একটি ইসের মধ্যে থাকতো, তারা হচ্ছে গণমুখী ছিল না খুব বেশি, মানে পাবলিকের সামনে খুব বেশি আসতেন না, গণমাধ্যমের সামনে খুব বেশি আসতেন না। কিন্তু আমাদের বর্তমান গভর্নর যখন ক্ষমতা এসছে, তারপর থেকে আমরা দেখেছি যে মানে কোনো না কোনো বিষয়ে সবসময় তিনি গণমাধ্যমের সামনে আসছেন। এবং সবচেয়ে যে বড় বিষয়টি সেটা হচ্ছে তিনি কিন্তু মানে তার কথা থেকে মানে যে কাজ করতে যাচ্ছেন প্রত্যেকটা বিষয় গণমাধ্যমকে জানাচ্ছেন, এবং তিনি মানে এটা দিয়ে তিনি প্রমাণ করতেছেন তার হচ্ছে ট্রান্সপারেন্সি খুব ভালো। তো এটিকে স্যার আমি ব্যক্তিগতভাবে খুব পজিটিভলি দেখি যে আপনারা যে কোনো সংবাদ সম্মেলনে আমাদের ডাকবেন, বাংলাদেশ ব্যাংক আরও বেশি গণমুখী হবে এবং গণমাধ্যমকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব। এবং স্যার আজকের বিষয়টি আমি মনে করি যৌক্তিকতা রয়েছে, কারণ উনি একজন অনেক বড় মাপের মানুষ। তবে স্যার এখানে একটি বিষয় আমরা জানতে খুব ইচ্ছে করছে যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে কোনো স্পেসিফিক টার্গেট রয়েছে কিনা তার থেকে আদায় করে নেয়ার। ধন্যবাদ স্যার। আমি একটা বিষয় এর সাথে আমার একটা কোশ্চেন হচ্ছে, কৌশিক সাহেবের খাবারের মেনুগুলো সম্পর্কে একটু জানতে চাই। স্যার আমি একটা বিষয়টা যোগ করতে যাচ্ছি যে আমি অবশ্য বয়স একটা বেশি হলে সাংবাদিকতায় তরুণ, তো ওনারা আসবেন খুব
মনে হয় খুব আমার জন্য যে বক্তব্যগুলো দেবেন জানবেন খুব ভালো হবে জানতে দেশ সম্পর্কে, পাশাপাশি আমাদের দেশের অর্থনীতি তুলনামূলকভাবে অন্য দেশের অর্থনীতির কি অবস্থান আছে সেগুলো আমরা জানতে পারবো। এবং আজকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ওনার সম্পর্কে বলার পরে আমার সেই বোধটুকু আসবে এবং ওনার প্রতি জানার যে আগ্রহটুকু আরো বেড়ে গেল। তো এইটা আসলে আমি যেটা চিন্তা করছি যে সব অনুষ্ঠানগুলোকে বাংলায় আমরা পাবো কিনা। স্যার, আমার নাম আমজাদ, আমি একটা অনলাইন দ্য রিপোর্ট 24.com কাজ করি। স্যার, আমি তরুণ সাংবাদিক। আপনাকে প্রথমেই ধন্যবাদ যে ওনার সাথে মানে আমার মতো একজন সাংবাদিকদের সাথে পরিচয় করে দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, যেটা এই বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার করবেন। আর আমি গত 2 বছর ধরে এই বাংলাদেশ ব্যাংক ফলো করি। আমি যেটা দেখেছি যে এখানে ম্যাসিভ ট্রান্সপারেন্ট হয়, মানে আপনারা যে কোনো বিষয়ে আমাদেরকে ডাকেন, আমরা এবং আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমি জানি না, উনি হয়তো আমার চেয়ে যিনি সিনিয়র সাংবাদিক হয়তো বিনয়ের সাথে দ্বিমত করবো যে অনেক বিষয় আছে যেটি আসলে আপনাদের মাধ্যমে জানা হয় এবং খুব কোঅপারেটিভ, এটা তারই হয়তো একটা অংশ। ধন্যবাদ স্যার। হ্যাঁ, লাগলো এখানে আমি নিজে যখন সাংবাদিক ছিলাম, এখনো নিজে নই এরকম কিছু ভাবি না, কারণ দেখি স্বর্গে গেলেও ধান বানে। কিন্তু আমি মনে করি আমার একটা অধিকার আছে, তথ্যের অধিকার আছে। আমি বিশ্বাস করি আগে কি ছিল এটা নিয়ে এক ধরনের মানুষ বসে থাকে, ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে, আমাদের জবাবদিহিতা বাড়ছে, ট্রান্সপারেন্সি বাড়ছে। ফেডারেল রিজার্ভ বেন বার্নানকে আসার পরে সবচেয়ে বেশি সংবাদ সম্মেলন করেছেন। ফেডারেল রিজার্ভের কোনো প্রেসিডেন্ট আগে পত্রিকায় লিখে লিখে বক্তব্য দিতেন না, কিন্তু বেন বার্নানকে ওয়াশিংটন পোস্টে লিখছেন। আমি যুক্তরাষ্ট্রে বসে একজন শিক্ষক হিসেবে সেগুলো অনুধাবন করেছি। এখানে যখন এসেছি আমার প্রিয় সতীর্থদের আমি পেয়েছি এবং আমি ধন্যবাদ বিশেষ করে যে 2-1 সাংবাদিক বললেন যে আমরা তাদেরকে ডাকি। শুনেন, আমরা আপনাদেরকে তো ডাকতে পারি আপনাদের কাছ থেকে সহায়তা নেবার জন্য, আমরা আপনাদেরকে ডাকতে পারি আপনাদের কাছ থেকে ভুল ত্রুটি শেখার জন্য। যেমন আজকে একজন গুরুজন আমাদের অনেক ভুল ত্রুটি ধরিয়ে দিলেন, আমাদের তো শেখার দরকার আছে। রবীন্দ্রনাথ একটি কথা বলেছেন, দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটারের উখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। আমরা এই যে একটা অনুষ্ঠান করছি, এই যে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলছে, আমি আপনাদের সহায়তা কেন চাইছি? আজকে কি যেই মানুষটা খুলনায় বসে আছে সে কি বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ঢুকতে পারবে? আপনারা সেটা করবেন। এই যে আপনাদের আগ্রহ, দেশকে যেভাবে হোক অর্থনীতির বিভিন্ন সংবাদ মাধ্যম চিন্তা চেতনায় আপনারা যে সহযোগিতা করেছেন, সেই মনোভাব থেকেই আরবিআই এর একজন প্রধান আগে কোনো সময় হয়তো টিভির সামনেও আসতেন না, এখন রঘুরাম রাজন গণবক্তৃতা করেন। এটা তার অপরাধের কিছু না। গণবক্তৃতা মানে জনগণের সাথে জবাবদিহিতা, সম্পৃক্ততা অমর্ত্য সেন করেন। সুতরাং সেটি এখন লাভ লোকসানের পাল্লা কোন দিকে ভারী এটা যার যার ব্যক্তিগত বিশ্লেষণের বিষয়, কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি, আমি বলেছি, প্রথমেই সম্বোধন করেছি আমার সতীর্থ, এবং আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি ধরিয়ে দেবেন এবং আমাদের অর্থনৈতিক বিষয়াবলী যেগুলো তিনি করবেন সেগুলো আপনাদের মাধ্যমেই দেশে প্রচারিত হবে, সেটুকুর জন্যই আমি আপনাদেরকে ডেকেছি। তো আজকে যদি আর কোনো স্পেসিফিক কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখানেই সংবাদ সম্মেলন শেষ করতে চাই।